নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। উপন্যাসটি দীর্ঘ, ফলে অনেক বেশি দিন ধরে চলবে। আপনাদের সবাইকে অনুরোধ, একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন। শুরু করি। 15। চৌধুরী গয়ানাথের মতো রসদ যোগানদার বাঞ্জারা তামাম হিন্দুস্থানে খুব কমই আছে। বিলোচপুর থেকে হোটে আসা শাহজাদা খুররম এটা মনে মনে স্বীকার না করে পারলেন না। দুপুর রোদে নর্মদার বুকের ওপর দিয়ে শাহজাদার হাতির দল পার করানো হচ্ছিল। এ কাজে গয়ানাথই ভরসা হয়ে দাঁড়ালো। নর্মদার গায়ে তার গোলা থেকে কাঠের বড় বড় গোলাই ভাসিয়ে ভেলা তৈরি হয়েছে। লম্বায় চওড়ায় ভাসন্ত এক একটা চত্বর। তার মাঝখানে হাতি, হাতির পাশে তার ভাই আর মেট। যাতে একদিকে বেশি ওজন হওয়ায় ভেলা না ডোবে, সেজন্যে হাতির দুপাশে তোপের গাড়ি বসানো হলো। শেষ হাতিটি পার করাতে করাতে বিকেল হয়ে গেল। ততক্ষণে ঘুরপথে জাগা চরের ওপর দিয়ে ঘোড়সওয়ার, পদাতিক, ধানুকি, বন্দুকচিরা সবাই ওপারে গিয়ে উঠেছে। সে পথে হাতিও পার করানো হতো, যদি না সে রাস্তাটা অনেক দূরে হতো। সন্ধ্যের মুখে চৌধুরী গয়ানাথ বলল, শাহজাদা, আমি আকবর বাদশার আমল থেকে রসদ যোগানদার। আমার কাজে কোনোদিন ফাঁকি দিইনি। এবার যদি আমায় অনুমতি করেন। কেন? আপনিও চলুন আমার সঙ্গে। আপনি এত কাজের মানুষ। এখানে আপনার গোলা না থাকলে তো হাতি পার করতে ভীষণ বেগ পেতাম। আমার কর্তব্য আমি করেছি মাত্র। সামনের সব গোলায় হুকুম পাঠালাম তো, যখন যা দরকার তাই পাবেন। এবার আমায় ছেড়ে দিন। ওপারে গিয়েই তো মহাবত খাঁকে গোলা জোগাবেন। মির্জা আজিজকে আর জব গেহুর জোগানের কথা ভাবতে হবে না। আমরা হুকুমের বান্দা শাহজাদা, যেখানে কাজ পাই সেখানে যোগান যোগাই। এ কাজই তো শিখেছি মুঘল শাহীর খিদমতগারি করে। আপনার আব্বা হুজুর, তার আব্বা হুজুরের আমল থেকেই এই একটা কাজই জেনেছি। এবার আমায় ছুটি দিন শাহজাদা। শাহজাদা খুররম ভালো করে তাকালেন বাঞ্জারা চৌধুরী গয়ানাথের মুখে। সন্ধ্যার আঁধারে হাতির পাল মুছে যাচ্ছিল। জায়গাটা প্রান্তর মতো, কাছাকাছি কোনো লোকালয় নেই, কিংবা থাকলেও ফৌজ দেখে পায়রার মতো মিলিয়ে গেছে। সারা দিনের টানা হ্যাচড়ায় শাহজাদার ঘোড়ার মুখেও ফেনা। সঙ্গী রিসালার সওয়াররা সম্ভ্রম মতো কয়েক হাত দূরে ঘোড়ার পিঠে একদম মূর্তি হয়ে বসে। শুনুন চৌধুরীজি, আপনাকে আমার খুব দরকার। ওদিকে আগ্রারও তো আমাকে খুব দরকার। ফৌজের রসদ জোগাবো বলে দেওয়ানখানা থেকে বড় দাদন খেয়ে বসে আছি। দাদনের কথা ভুলে যান চৌধুরীজি। একদিন তো আপনার এই শাহজাদাই আগ্রায় বসতে পারেন। বসলে দেখবেন এই চৌধুরী গয়ানাথ কোনো কিছুতেই কম যাবার নয়। তার আগেই তো আপনার মতো লোক দরকার। আপনারা সাহারা না দিলে এই শাহজাদা হিন্দুস্থানের বাদশাহ হতে পারেন? বাদশাহ আকবরের কান্দাহার হামলায় বাঞ্জারা হয়ে ঢুকেছিলাম। সেই তখন থেকেই মুঘল শাহীর খিদমত করে আসছি। একদিন বাদশাহ হয়ে আপনি কি আমায় গদ্দারি করতে বলবেন? এবার শাহজাদা খুররম আর কোনো কথা বলতে পারলেন না। শান্ত গলায় বললেন, চলুন আপনাকে ওপারে দিয়ে আসি। সে দরকার হবে না। দয়া পরবশ হয়ে যদি আপনার তাঁবের একটা ঘোড়া দেন তো পলকে আপনার চোখের সামনে থেকে মুছে যাই। শাহজাদা চুপচাপ তাই দিলেন, আর মনে মনে বললেন, এদের জন্যেই শাহী আগ্রা টিকে আছে। হিন্দুস্থানের জমিনে এরাই মুঘল শাহীর শেকড়। খুররম দেখলেন ঘোড়ার পিঠে পাকানো শরীরে সাদা ঝোলা গোঁফ নাকের নিচে ঝুলিয়ে চৌধুরী গয়ানাথ
নর্মদার খাবলা খাবলা ভাঙা পাড় ধরে অন্ধকারে নেমে গেল চর জায়গার খোঁজে, যেখানটায় ঘোড়া পায়ের নিচে মাটি পাবে, নদী পেরোনো সহজ হবে। ওপারে উঠেই গয়ানাথ নিশ্চয় তাড়া করে আসা শাহী ফৌজের কাজে আসবে। একজন ঘোড়সওয়ার তার বন্দুক তাক করল। শাহজাদা সঙ্গে সঙ্গে হাত উঁচু করে তাকে থামালেন। যেতে দাও। শাহজাদা ঘোড়া ছুটিয়ে অন্ধকার ফুঁড়ে এগোতে লাগলেন। বেগম আরজুমন্দ বানু ছেলে মেয়েদের নিয়ে দুপুরই নর্মদা পেরিয়ে এসেছেন। কি আশা করেছিলাম, আর কি হলো? মালবের সুবেদারের পথ আটকে দাঁড়িয়েছেন নিশ্চয় মির্জা জয়সিংহ। গুর্জরকে তাড়া করেছেন খানজাহান লোদি। আমার টুঁটি টিপে ধরার জন্যে দুদিক থেকে ছুটে আসছেন মহাবত খাঁ আর মির্জা আজিজ। যদি বিলোচপুরেই গুর্জর আর মালবের ফৌজ এসে আমার সঙ্গে মিলতে পারত। উফ, যদি হোটে যাবার সময়, হেরে যাবার সময় দুপুরের রোদকে মনে হয় বেশি কড়া। সামনের নদী বুঝি ভয়ঙ্কর গভীর। রাতের অন্ধকারে যেন ঢুকে পড়ার কোথাও কোনো জায়গা নেই, সবটাই জমাট নিরেট। শাহজাদা অন্ধকারে ঘোড়া দাবড়ে এগোচ্ছেন। আশেপাশে হোটে আসা পায়দল সেপাইরা চলেছে। তাদের পিঠে জলের গাড়ু, বোঁচকায় রেঁধে খাওয়ার রসদ। কিন্তু কোথাও দাঁড়াবার উপায় নেই বলে হাঁটতে হাঁটতেই সেপাইরা শুকনো চানা চিবোতে চিবোতে চলেছে। সেই চিবুনির কড়র মড়র একটু কান পাতলেই শোনা যায়। শাহজাদার পথের আশেপাশে মাঝে মাঝে দু একটা বসতি পড়ছিল। কোথাও বিশেষ লোকজন নেই। মাঝে মধ্যে দু একটা কুপি জলা কুঁড়ে, বাচ্চা ছেলে মেয়েদের কান্না, তা থামানোর জন্য বয়স্ক গলার ধমক। সবের ভেতর দিয়ে প্রায় চোরের মতোই শাহজাদা খুররাম এগোচ্ছিলেন। এক রাতের জন্যে থাকবার মতো কোনো রকমে গাড়া তাঁবুতে এসে হাজির হলেন খুররাম। ঘোড়া থেকে নামতেই দাখিলা এসে ঘোড়া ধরল। কোনো দিকে না তাকিয়ে পর্দা সরিয়ে শাহজাদা ভেতরে ঢুকলেন। সারি সারি দড়ির দোলনায় ছেলেমেয়েরা ঘুমিয়ে। শাহজাদাকে দেখে বেগম আরজুমন্দ উঠে এলেন। কি হলো? শাহজাদা কোনো কথা বলতে পারলেন না, বেগমের মুখেও তাকাতে পারলেন না। নিজের থেকেই বলতে লাগলেন, জেতা লড়াই হারতে হলো, সবটাই নসিবের কেরামতি। নসিব? হ্যাঁ বেগম, নসিব। রাজা বিক্রমজিৎ যদি আগে থেকে জানিয়ে রাখতেন ওদিককার আবদুল্লাহ খাঁ তার সেপাইদের নিয়ে এদিকে চলে আসবেন, তাহলে আমাদের দারা খাঁয়ের সেপাইরা ভোরকে গিয়ে পালাতো না। জয় আমাদের হতোই বেগম। ওসব কথা কে শুনতে চেয়েছে? থমকে গিয়ে তাকালেন খুররাম। আমি জানি নসিব আপনার হাতের মুঠোয়। আজ না হোক কাল নসিব আপনার হাতে বন্দি হবে। আপনি কি কিছু খেয়েছেন? আমারই জন্যে আজ তোমরা এখানে আরজুমন্দ। আমি দায়ী। কিছু খেয়েছেন আপনি? এটা কি খাওয়া দাওয়ার সময় বেগম? আমি দারা জাহানারা ওদের মুখে তাকাতে পারি না। সারা দিন হাতির পিঠে পিঠে ঘোরা, রাতে তাঁবুতে দড়ির দোলনায় ঘুমোনো। ওরা বেশ ফুর্তিতেই আছে শাহজাদা। সারা হিন্দুস্থান দেখতে দেখতে ঘুরে বেড়ানো। একদিন তো ওদেরও নসিবের সঙ্গে পাঞ্জা কষতে হবে। মনে করব আগে থেকেই তার মহড়া দিচ্ছে। জানি না বিজাপুর গোলকুন্ডা আশ্রয় দেবে কিনা আমাদের। যদি না দেয় তাতে কি হবে শাহজাদা? খুররাম আরজুমন্দের মুখে তাকালেন। তাঁবুর সামান্য আলোয় মুখখানা ভালো করে দেখা যাচ্ছে না। লড়াইয়ের মানে কি এই মুখ জানে? হয় জয়, না হয় নিশ্চিহ্ন হয়ে যাওয়া। আরাম, সুখ, সম্মান, স্বপ্নকে মুহূর্তে বিদায় জানানো। তা কি পারবে আরজুমন্দ? তখন হয়তো আমাদের জঙ্গলে আশ্রয় নিতে হতে পারে বেগম। আপনি যেখানে আমরাও সেখানে। আসুন পেছনের এই পর্দা সরিয়ে আপনাকে একটা ছবি দেখাই।
রাতের হিন্দুস্থান কত সুন্দর। আগ্রা দুর্গে থাকলে এসব দেখার কি সুযোগ হতো বলুন? বিলোচপুরে ঘুরে দাঁড়িয়ে শাহজাদা খুররম আগ্রা, আজমির, দিল্লি, জৌনপুরের মান্ডিতে মান্ডিতে কয়েকদিনের জন্যে রসালো আলোচনার খোরাক হয়েছিলেন মাত্র। মহাবত খাঁ, মির্জা আজিজ, মির্জা জয়সিংহ, খানজাহান লোদি, বাদশাহ জাহাঙ্গীরের পাশে এসে দাঁড়াতেই খুররমের সব মতলব ভেস্তে গেল। তার আশা আকাঙ্ক্ষা বিলোচপুরের বেলে মাটিতে মিশে গেল। গুর্জর বা মালবের ফৌজ এসে তার সঙ্গে হাত মেলাতে পারল না। দিল্লি, মুলতান, লাহোরের মনসাবদাররাও আগ্রার মুখে ঘুরে দাঁড়ালো না। তাই হিন্দুস্থানের কোথায় একজন শাহজাদা বাগী হওয়ার পর তাড়া খেয়ে কোন জঙ্গলে সেঁধলেন বা কোন নদী পেরোলেন তা নিয়ে আগ্রার কোনো মাথা ব্যথা নেই। আগ্রায় নিত্যদিন সকালে বাদশাহ জাহাঙ্গীর দর্শন ঝরকায় দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন। দেওয়ানখানায় মালগুজারির জমা আর হাসিলের হিসেব পড়ে যাচ্ছে খাতায় খাতায়। শুধু মাঝে মাঝে দেখা যায় উজিরে আজম আসফ খাঁ শাহী কাছারির দক্ষিণের জানালায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকেন। বড় কোনো লড়াই নেই সেখানে। মনসাবদাররা সুসিদ্ধ গোস্ত, ভালো শরাব, সুগন্ধি আতর আর সুরেলা গলার গানের সমাজদারি করে জীবনটা পুরো একখানা আশরাফির কায়দায় ভাঙিয়ে আরও তাগাদ, আরও মোহর, আরও আওরাত দিয়ে ভরভরাট করে ফেলছিল। বর্ষা চলে যাওয়ার পর হিন্দুস্থানের মাঠে মাঠে ধান চারায় এখন গর্ভ থোড় এসেছে। গোহালে গোহালে বয়স্থা গাই গরু পাল খাওয়ানোর জন্যে অমাবস্যা পূর্ণিমায় ডাক দিচ্ছে। তাপ্তি, তমসা, সরজু ঘর ঘরার চর জায়গায় কাশবনের দিকে তাকিয়ে নদী জল একবার এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। এরই ভেতর হিন্দুস্থানের এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে লস্কর চলাচল করে। কেউ ভ্রুক্ষেপও করে না। লস্করের সঙ্গে সঙ্গে হাতি, ঘোড়া, উট, কুকুর তো আছেই, আছে গো গাড়ির পর গো গাড়ি। মেঠো সড়কে মানুষ আর পশুর পায়ের ধুলো আকাশ পেয়ে অনেকটা উঠে যেন মেঘ ডেকে আনে, আবার একসময় সে মেঘ মিলিয়েও যায়। এরই ভেতর হিন্দুস্থানে দিন মিলিয়ে গিয়ে রাত আসে। আগ্রার চক বাজারে চবুতরায় ফুলওয়ালিদের সঙ্গে কিছুদিন হলো নতুন একজন ফুলওয়ালি এসে বসছে। সে আর 5 জনের চেয়ে কিছু অন্যরকম। এদিককার ফুলওয়ালিদের মতো টাঙায় কোনো রাইস মানুষ দেখলেই ফুল হাতে ছুটে যায় না, বা খদ্দেরকে ঠাট ঠমক ঝংকার দিয়ে ভোলাবার চেষ্টাও করে না। দুপুর পড়ে এলেই ফুলের গোছা সমেত এসে হাজির হয়। সঙ্গে থাকে ভীষণ ফর্সা একজন পুরুষ। তার মুখ কালো চাপদাড়িতে গম্ভীর। এই আজীব ফুলওয়ালি ফুলের গোছায় জল ছিটিয়ে বসতে না বসতেই চাপদাড়ি চলে যায়, আবার ফিরে আসে সন্ধে রাত পেরিয়ে। তখন আগ্রায় মান্ডিতে মান্ডিতে ঢিমে ঢল নামে। আজও চাপদাড়ি এসে আগ্রার সেই চবুতরার সামনে দাঁড়ালো। সালোয়ার কুর্তা পরনে লোকটি বেশ লম্বাই চওড়াই, চ্যাটালো বুক, দেখলেই বোঝা যায় লাহোর মুলতান পেরিয়ে ওধারের মানুষ। সে তুলনায় এই প্রায় বোবা ফুলওয়ালি বেশ কালো, তবে গঠন গাঠন এখনও রীতিমতো ধারালো। একটু বয়স হয়েছে, কালো চোখ। চাপ দাড়িকে দেখে অন্য ফুলওয়ালিরা হেসে ঠেকার দিয়ে বলল, তোমার খসম এসে গেছে। এই ফুলওয়ালি তার কোনো জবাব না দিয়ে মালা আর ফুলের গোছা গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর দুজনে মুহূর্তের ভেতর আগ্রার ভিড়ের রাস্তায় হারিয়ে গেল। রাজধানীর খলিফা মহল পেরিয়ে লালচক অবধি রাস্তায় মানুষ গিজগিজ করছে, তার ভেতর দিয়ে চলাই দায়। সেই ভিড়ে হাঁটতে হাঁটতে ফুলওয়ালি কোনো ডাগর ডগর মেয়ে বা ছেলেকে দেখলে দাঁড়িয়ে পড়ে, ঝুঁকে পড়ে তার মুখ দেখে, দেখার চেষ্টা করে। কেননা দুপাশের পশারিদের আলোয় সব কিছুই আবছা লাগার কথা। অমনভাবে দেখার চেষ্টা করায় অনেকে আবার ধমকে ওঠে মেয়েটিকে। পুরুষটি বলল, এভাবে তুমি কিছুতেই পাবে না, কত খুঁজবে এত বড় হিন্দুস্থানে। মেয়েটি কোনো কথা বলল না। সে একটা ঝুড়ি নামা বটতলায় বসে পড়ল। জায়গাটা অন্ধকার।
মিনা, এভাবে হবে না, ঘরে চলো। তুমি যাও, আমি আরেকবার টহল দিয়ে তবে ফিরব। পুরুষটি গেল না, দাঁড়িয়ে থাকল। শেষে বলল, কোনো লাভ নেই, তার চেয়ে চলো এই শীতে প্রয়াগে কুম্ভে যাই। কি লাভ শফি? শুনেছি কুম্ভে হারানো মানুষ ফিরে পাওয়া যায়। একখানা বিষাদের চাহনি মেলে ধরে মিনা বলল, ওদের তো এখনো কুম্ভ স্নানের বয়স হয়নি, অনেক অনেক দেরি সে বয়সের, যদি অবশ্য বেঁচে থাকে। ওদের বাবা তো আসতে পারে। কে? সনাতন পাইক? ওহ, তুমি এখনো আশা করো সে বেঁচে আছে? আবার খানিকক্ষণ কোনো কথা নেই। ঝুরি বটের পাশ দিয়েই মানুষজনের চলাফেরা। মেয়েটি উঠে দাঁড়াতে পুরুষটি তার পাশে ছুটে এলো। এতটা পথ হেঁটে যেতে পারবে? কেন, টাঙ্গা ভাড়া করবে নাকি? হাসালে শফি। তা নয়, সেই ভোরে উঠে বাগানে খন্তা চালিয়েছ, তারপর গোলাপ সেঁউতির গোড়ায় জল ঢালা, মাধবীলতার মাচান সাফাই, বসে তো থাকোনি। ভুলে যেও না, আমি পাইকান বাড়ির মেয়ে, পাইকান ঘরের বউ। চলো। দুজনে হাঁটতে হাঁটতে আগ্রাকে পেছনে ফেলে দিল। সামনে যমুনার অন্ধকার বুক, দূরে নিচে নদীর চরে আলোর ফুটকি পরপর অনেকগুলো। ওরা দুজন সেদিকে এগিয়ে গেল। পরদিন খুব ভোরে সে জায়গার আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখা গেল সারি সারি ঝুপড়ি, আর তার দুধারে চষা মাটি। চরের বাইরেই বর্ষা শেষের যমুনার নীল জল। ওখানে দাঁড়িয়ে দূরে উঁচুতে আগ্রা দুর্গের সামান বুরুজ চোখে পড়ে। আলো আরও পরিষ্কার করে দিল চারদিক। এখন একটাই যমুনা, ততটাই বা তার চেয়েও বেশি জায়গা জুড়ে চর, আর সেই চর যেন দূরে সাদা আকাশ পেয়ে ওপারে উঠে গেছে। ঝুপড়ির পর ঝুপড়ি, মাঝে মাঝে পাহারা মাচা। যেদিকে তাকাও মানুষ নিচু হয়ে মাটির সঙ্গে লেগে আছে। কাছে গেলে তবে বোঝা যায় কে মাটি খোঁচাচ্ছে, কে বা ফুল তুলছে, কিংবা কে তরমুজ ঠিক মতো শুইয়ে দিচ্ছে। ভোরবেলার আলোয় এখন দেখা যাচ্ছে এক এক চাপে এক এক ফুলের চাষ। গোকুলা সেঁউতির পাশাপাশি চাষ। গোকুলার বাড়তি টান হলো তার গায়ের লতানে পাতাও সুগন্ধি। এক চাপে অনেকটা জুড়ে বেলি, তারপরেই এক ঢালে যতটা দেখা যায় শুধু তরমুজ। এই তরমুজ এদিকে একচেটিয়া চাষ করে মুলতানি চাষিরা। ওরা এ চাষ জানতো না। লোদি বা সৈয়দদের সঙ্গে সঙ্গে কোনো এক সময় এ তল্লাটে ওরা আসে। তারপর কি করে যেন সমরখানদের চালানি তরমুজের বীজ পুঁতে চারা বানানো শিখেই ওরা এক ধার দিয়ে চরের ভালো জায়গায় প্রায় সবটাই দখল করে নিয়েছে। আগ্রা, আজমির, দিল্লিতে তরমুজ এখন একটা ভালো ব্যবসা। চরের বুকে কুয়ো কেটে কিছু ভালো জল পাওয়া যায়। চামেলি, চাঁপা, কেতকী, পারুল, হেনার আদত গন্ধটা বজায় রাখতে চাই ভালো জল। সেরকমই এক কুয়ো থেকে জল তুলছিল সাফি। চাকায় বসানো ভিস্তিতে জল উঠে আসছিল কুয়োর নিচু থেকে, আর জল তোলার চাকা টেনে টেনে দড়ি গলায় এক লালচে উট নানা রঙের ফুলের গা ধরে আল বেয়ে দূরে চলে যাচ্ছিল। হাঁটু অবধি শাড়ি তুলে মীনাক্ষী বেছে বেছে সরেস কিছু বেলি তুলছিল। বিকেলে আগ্রার চবুতরায় ফুলের হাটে নিয়ে গিয়ে বেচতে বসবে। ঠিক এমন সময় তরমুজ চাষি শের খাঁ ক্ষেত থেকে উঠে এসে সিধে সাফির মুখোমুখি দাঁড়ালো। দাঁড়িয়েই মুখ খারাপ করে বলল, সব পানি কি তোর ওই চামেলি বাগে যাবে? সাফি কি বলতে যাচ্ছিল তার কথার মাঝখানেই শের খাঁ সাফিকে টেনে ধরে বেদম জোরে একঘা লাথি দিল। দূর থেকে কুয়োর গোড়ায় অমন ধস্তাধস্তি দেখে মীনাক্ষী ফুল ফেলে ছুটে আসছিল। সাফি এখন ফুল চাষি হলেও আদতে সে শাহী ফৌজের আহেদি মীর সাফি। বছর সাতে কাটে ঘোড়ায় না চড়লেও কাসরাত মেহনতে এখনও সে যে কোনো ইনসানের চেয়ে দড়ো। সাফি পাল্টা লাথি কষিয়ে
দৈত্য সমান শের খাঁকে মাটিতে ফেলে দিল। ততক্ষণে মীনাক্ষী এসে গেছে। সে চাপা গলায় বলল, করছো কি? সর্বনাশ ডেকে আনলে। মীর সাফি তখনও রাগে ফুঁসছিল। সে এক সময়কার শাহী আহেদি। এক লাফে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে সে পিঠের ওপরেই ডিগবাজি খেতে পারে। তলোয়ার বিরছা কুড়ুলে তার হাত পাকা। ধনুক বন্দুক যাই দেওয়া যাক, নির্ভুল চাঁদমারি তার কাছে কিছু নয়। এমন লোক ফুল চাষে জড়িয়ে আছে বলেই কি আনপাড় চাষির হাতে পড়ে পড়ে মার খাবে? সর্বনাশ যা হবার তা ততক্ষণে হয়ে গেছে। আশপাশের তরমুজের মাঠ থেকে ৬-৭ জন ইয়া মুলতানি চাষি ছুটে এলো। এসেই তারা সাফিকে চারদিক থেকে ঘিরে ধরল। তাদের কারো হাতে খন্তা, কারো হাতে মাটির ঢেলা ভাঙার ডান্ডা, কারো হাতে মাটি খোঁচানোর লোহার কাঁটা। মীনাক্ষী ছুটে গিয়ে সাফির বুকে পিঠ দিয়ে দাঁড়ালো। আগে আমায় মারো, আমায় না মেরে ওকে ছুঁতে পারবে না। শের খাঁ উঠে দাঁড়িয়ে হা হা করে হাসল এক চোট। শেষে বলল, ও কে হয় তোর? রাজধানীর গা ঘেঁষে এই চর জায়গায় তরমুজ আর ফুলের মতো দুটো দামড়ি ওড়ানো দামি চাষের মাঠে আরেকটা দামি জিনিস মেয়ে মানুষ। দিনে বালি তাতানো গরম, রাতে শীত টেনে আনা বেলে মাটির এই দুনিয়ায় মেয়ে মানুষ বড় একটা টেকে না। ঘর গেরস্থি করতে এসে ওরা মরে যায়, নয়তো পালায়। এর ভেতর মীনাক্ষী এক বিস্ময়, আলাদা আবার আকর্ষণও বটে। সে এ দেশের মেয়েদের মতো নয়। শাড়ি পরে, চুলে ফুল দেয়, চাউল খায়। যেই হোক, তাতে তোর কি? মীনাক্ষীর পিঠখানা শরীরের সামান্য তার গায়ে লেপটে যাওয়ায় মীর সাফি রীতিমতো কাঁটা হয়ে উঠল। সে কোনো দিন মীনাক্ষীর এত কাছাকাছি হয়নি। হিন্দুস্থানের মাঠে ঘাটে আজ 7-8 বছর দুজনে ঘুরছে। এই ঘোরাঘুরির সবটাই কেটে গেছে সনাতনের যদি দেখা পাওয়া যায়, যদি খুঁজে পাওয়া যায় লক্ষ্মী আর বিষ্ণুকে, এই তত্ত্ব তালাশে। সেই সুবাদে এক এক জায়গায় এক এক রকম কাজ করেছে দুজনে। একবার রাজমহলে বর্ষাকালে আচমকা বানে মীনাক্ষী ভেসে যাচ্ছিল। তখন সাফি তাকে 2 হাতে জাপটে ধরে কোনো রকমের ডাঙায় তুলতে পেরেছিল। তারপর আজই এই প্রথম দুজনের বুকে পিঠে লেপটে যাওয়া। আজই প্রথম সাফি এত কাছ থেকে মীনাক্ষীর ঘামে ভেজা গায়ের গন্ধ পেল। বছর 1.5 হলো মীনাক্ষী আর সাফি এই চরে এসে আস্তানা গেড়েছে। যখন ওরা আসে তখন এখানে এমন বড় করে ফুলের চাষ হতো না। যা হতো তা তরমুজ। ফুল গাছের চারা করা, জমি বানানো, গোবর দিয়ে গোলাপের কলম জাগিয়ে তোলায় মীনাক্ষী রীতিমতো পাকা। ওরা আগ্রার বাজারে বাজারে ঘুরে বুঝে নিয়েছিল হিন্দুস্থানের রাজধানীতে হালকার ওপর দামি ব্যবসার নাম ফুল। জায়গাও পড়ে আছে রাজধানীরই গায়ে, যমুনার চরে। আগ্রা দুর্গের দেওয়ানখানার কাছারিতে ধর্না দিয়ে ক্রোড়ি তহসিলদারের মন ভিজিয়ে জায়গাও পেয়ে গেছে সাফি। সন্ধে হলে রাজধানীতে তরমুজের চেয়ে ফুলের চাহিদা কিছু কম নয়, বরং বেশিই বলা যায়। তরমুজের মুলতানি চাষিরা গোড়ায় গোড়ায় মন দিয়ে ওদের এই তোয়াজি ফুল চাষ দেখত। এখন দেখে মীনাক্ষীকে। 2-1 জনের এগিয়ে আসা হাতে মীনাক্ষী খন্তার বাড়িও দিয়েছে। কিন্তু আজকের অবস্থা কিছু অন্য রকম। সাফি আর মীনাক্ষীকে ঘিরে মুলতানি চাষিদের ঘেরাওটা অনেকটা ছোট হয়ে এসেছে। ওদের নাকের ফুটো, দাঁতের শ্যাওলা সকালের রোদে পরিষ্কার দেখতে পাচ্ছে সাফি। শের খাঁ চেঁচিয়ে উঠল, মরদরা নামাজ পড়ে, তুই তো পড়িস না? তুই কে, হিন্দু? আমি ইনসান, বাস। আর এগোলে কাউকে আমি ছাড়ব না। মীনাক্ষীকে 2 হাতে ধরে সরিয়ে দিতে গেল সফি। সরে যাও বলছি, আমি একাই দেখছি। মীনাক্ষী সরল না। সে এবার ঘুরে গিয়ে 2 হাতে সফিকেই জড়িয়ে ধরল। এমনভাবে মীনাক্ষী কখনোই সফিকে জড়িয়ে ধরেনি। সফিরও এরকম অভ্যাস নেই। কোনো এক সময় সে এমন খোয়াব দেখলেও অনেক দিন আগেই সে তার এই স্বপ্ন থেকে অনেক দূরে সরে এসেছে।
নইলে সনাতন ওদের তালাশ করতে মীনাক্ষীর পাগলপাড়া খোঁজাখুঁজির শরিক সে হয় কি করে? এক ঝটকায় সাফি মীনাক্ষীকে সরিয়ে দিল। তুমি কেন শুধু শুধু আমার সঙ্গে নিজের নাসিবকে জড়াচ্ছ? মীনাক্ষী পড়ে গিয়ে উঠবার চেষ্টা করল, পারল না। ততক্ষণে শের খাঁ আর দুজন মিলে সাফির ওপর ঝাঁপিয়ে পড়ল। মীনাবাইকে রেখে তুই এখান থেকে কেটে পড়, কিছু বলবো না। সাফি ওদের ভেতর থেকে এক ছটকায় বেরিয়ে এসে পা তুলেছিল, লাথি কষাবে, পারল না। আস্ত পাখানা ধরে শের খাঁ এমন জোরেই মুচড়ে দিল যে সাফি মুখ থুবড়ে চষা জমির ওপর উপুড় হয়ে পড়ে গেল, পড়ে গোঙাতে লাগল। মীনাক্ষী ঝাঁপিয়ে পড়ে দু হাতের নখে শের খাঁয়ের মুখ খুবলে দিতে গেল, সুবিধা করতে পারল না। শের খাঁ তাকে কোলে তুলে নিয়ে হো হো করে হেসে উঠল। মিয়া বিবি নও দুজনে, কিসের এত টান মীনাবাই? ওটাকে খতম করে দিলেই দিব্যি সুখে থাকবে আমার কাছে, তখন চুটিয়ে বেলা চামেলির বাগ বানাবে। মীনাক্ষী ওর বুকের কাছে হাঁটু দিয়ে গুঁতোতেই শের খাঁ পড়ে গেল, তার ওপর মীনাক্ষী পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েই নিজের নিড়েনের জায়গায় ছুটে এসে মীনাক্ষী বড় খোন্তাটা তুলে নিল। এবার খোন্তা হাতে মীনাক্ষীকে ছুটে আসতে দেখে শের খাঁও ভয় পেল। ততক্ষণে সাফি উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে একজনের পড়ে যাওয়া লোহার কাঁটা তুলে নিয়েছে। প্রথমে শের খাঁ পেছোল, তার সঙ্গে সঙ্গে বাকিরাও। পিছোতে পিছোতে ওরা তড়পাচ্ছিল, আবার আসবো, দেখবো তোরা বাঁচিস কি করে। ওদের দিকে তাকিয়ে মীনাক্ষী বড় করে থুথু ফেলল, তারপর মুখ ঘুরিয়ে বলল, এসে দেখিস, পা কেটে রাখবো। সাফি তখন দাঁড়িয়ে। মীনাক্ষী কাছে এসে দাঁড়াতেই সাফি তার গায়ে টলে পড়ল। মীনাক্ষী সাফিকে জড়িয়ে ধরতে ধরতে মাটিতে পড়ল, পড়েও বুঝল তার দুহাতের ভেতর সাফির বাঁ দিকটা থরথর করে কাঁপছে। রাক্ষসটা বাঁ পা মুছড়ে দিয়েছে, দেখি। পা সরিয়ে নিল মীর সাফি। খোলা আকাশ, পরিষ্কার রোদ্দুর, চষা মাঠে নানান রঙের ফুল, তার গা দিয়ে কাঁচা তরমুজের ঘন কালচে লতা, বাতাসে রাজধানী আগ্রা থেকে ভেসে আসা কলরোল। অথচ জায়গাটা রীতিমতো নির্জন। মাঝে যমুনার জলের এগিয়ে আসার শব্দ, পিছিয়ে যাবার শব্দ, পাখি, আর দূরে দূরে মুলতানি চাষিরা ফলে আসা তরমুজ সামান্য তুলে তোয়াজে শয়ান দিচ্ছে, ফলটা যাতে পুরো ফলে গোল আর কালো হয়। ওদের ভেতর কেউ শের খাঁ, কেউ কেউ শের খাঁয়ের স্যাঙাত। ওদের আলাদা করে এখান থেকে চেনার উপায় নেই কোনো। ঢালাও সবুজের ভেতর জায়গায় জায়গায় রক্তে মাংসে ঢাকা রাগ, লোভ, হিংসে ঘাপটি মেরে আছে, সুযোগ এলেই ফের ঝাঁপিয়ে পড়বে। তুমি তোমার কাজে যাও মিনা। এখন যাব না, তুমি উঠো না, আমি ধরে আছি। কতক্ষণ থাকবে? তোমার ফুল তোলো গিয়ে, বিকেলে আগ্রা যাবে না? মীনাক্ষী কোনো জবাব দিল না। তার দু হাতের ভেতর মীর সাফির বাঁ উরু, কোমর তখনও থেকে থেকে থরথর করে কাঁপছে। সেই অবস্থাতেই সাফি উঠতে গেল। থাক বলে মীনাক্ষী আরও জোরে তাকে জড়িয়ে ধরল। তাতে সাফির সারা শরীর নিস্তেজ হয়ে এলো। সে কোনো দিন এভাবে মীনাক্ষীর এত কাছে থাকেনি। রাজমহল, পাটনা, রোহতাস, বুরহানপুর যেখানেই একসঙ্গে থেমেছে, সেখানেই মীনাক্ষী এক অদৃশ্য আড়াল তুলে ধরেছে। আজই খানিক আগে তরমুজ চাষিদের হামলায় সে আড়াল একদম খসে পড়েছে। এভাবে থাকতে থাকতে ঝিমিয়ে পড়ছিল সাফি। সে আস্তে উঠতে গেল, মীনাক্ষী উঠতে দিল না, বলল, আর একটু থাকো, ব্যথাটা কমলে জলের ধারানি দিয়ে দেব। না মিনা, উঠতেই হবে, ফাজারের নামাজ আদায় করা হয়নি। উঠবেই? বেশ, ওঠো, সাবধানে কিন্তু, দাঁড়াতে পারবে তো? সাফি উঠে দাঁড়ালো। ইয়া লম্বা, মানানসই চওড়া। মীনাক্ষী মাটিতে বসা অবস্থাতেই সাফিকে দেখে নিজের বুকের ভেতর ভীষণ গর্ববোধ করল। আজ যদি শাহী ফৌজে থাকতাম। কেন, ছেড়ে ছুড়ে দিয়ে আফসোস হচ্ছে?
আমি কিন্তু তোমায় টেনে আনিনি সাফি। আমি সেদিন নিজের থেকেই চলে আসি মিনা। না এলে তোমায় বাঁচানো যেত না। না এলেই পারতে। তাহলে আমি কিসের ইনসান? আফসোস এজন্যে যে আজ যদি শাহী ফৌজের আহেদি থাকতাম তাহলে ওই মুলতানি চাষিদের তরমুজ ফলানো বের করে দিতাম। 5 জন ঘোড়সওয়ারকে ওদের চাষের জমিতে নাগাড়ে দৌড় করাতাম। ওরা সব এসে তখন পায়ে পড়ত। সেটাও একটা বে-ইনসাফি হামলা হয়ে দাঁড়াতো, তাই না সাফি? যে ইনসাফির জন্যে তুমি ফৌজ ছাড়লে, নিজেই সে ইনসাফি হারাবে। তরমুজ চাষিদের দিকে তাকিয়ে মীর সাফি বলল, ওরা হাড় ভাঙা খাটুনি খেটে যে তরমুজ ফলায়, তরমুজ বেচে কি এমন পায়? তাই আমাদের হালকা পলকা ফুলের কারবারকে ওরা বিষ নজরে দেখে, হিংসে করে মিনা। আর সেজন্যেই ঝগড়া বাঁধায়, আমাদের তুলে দিতে চায়। তোমাকে চায়, আমাকে তাড়াতে চায়, খতম করতে চায়। মাথা নামালো মীনাক্ষী, খুব আস্তে বলল, একটা কথা বলি, তুমি ঠান্ডা মাথায় শোনো। কি? এসো, আজ থেকে আমরা মিয়া বিবির মতোই থাকি না কেন? কি বলে কাঁপতে কাঁপতে ধপাস করে পড়ে গেল সাফি। তার আগেই মীনাক্ষী তাকে শক্ত করে ধরল। কি বলছো মিনা? ঠিকই বলছি সাফি। সনাতন পাইক ফিরে এলে কি বলবে? ফিরে তো আসুক, তখন দেখা যাবে। এভাবে আর পারা যায় না সাফি। এরকম যদি থাকি আমরা, ওই শের খাঁই একদিন আচমকা তোমায় খতম করে যমুনায় ভাসিয়ে দেবে। সে এমনিও পারে মিনা, মিয়া বিবি হলেই কি আটকাবে? মিয়া বিবি হয়ে গেলে দুবার অন্তত ভাববে শের খাঁ। তোমার ওপর ওর খুব লোভ মিনা। কাছে পাই তো গলা কেটে রাখি। তার চেয়ে চলো মিনা, আমরা এখান থেকে কোথাও চলে যাই। এমন সুন্দর তৈরি বাগান ফেলে রেখে এত মেহনতের পরে লোকে বলবে আমরা নেহায়েত ডারপোক আছি, তাই না? শুধু জিন্দা থাকার লোভে আমি তোমায় শাদি করব কি করে মিনা? সেও তো ডরপকেরই কাজ, তাই না? তুমি শাদি করবে আমায় ভালোবাসো বলে, এমন বেওকুব তো কখনো দেখিনি। মনে নেই রাজমহলে থাকতে রাতের বেলায় আমার ঘরের বাইরে বসে ঢুলতে, বিড়বিড় করতে, আবার থাকতে না পেরে দৌড়ে খুটখুট করতে। আমি জেগে গিয়ে দৌড় খুলতেই দেখতাম তুমি মরার মতো ঘুমোচ্ছ, আসলে চোখ বুজে পড়ে থাকতে। তুমি বুঝতে পারতে? হোমা, দেখো, কেন বুঝবো না? আমি তো মেয়ে মানুষ সাফি। তুমি বড় কঠিন ছিলে। বলতে বলতে মীর সাফি অন্যমনস্ক হয়ে পড়ল। তার 2 চোখ দিয়ে তখন জল পড়ছে। এই দেখো, কাঁদে আবার। কেমন মরদ গো তুমি! বলতে বলতে মীনাক্ষী মীর সাফির চোখের নিচে হাত দিল। এত বড় হিন্দুস্থানের হৃৎপিণ্ড যদি হয় আগ্রা, তা সে আগ্রাকে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই হিন্দুস্থানের কোথায় কি হচ্ছে। বড় বড় ঝড়, বন্যা, মহামারী অজন্মাই টের পাওয়া যায় না আগ্রায় বসে। শাহজাদা খুররম এখন কোথায়, কি অবস্থায়, সে খবর জানে শুধু হামলার শরিক শাহী ফৌজ আর আগ্রা দুর্গে দেওয়ানখানার মীর বক্সি। কেননা হামলায় হাতি ঘোড়া লোক লস্করের ক্ষয় আছে। মীর বক্সি সেই ক্ষয় নতুন সেপাই, নতুন হাতি পাঠিয়ে পুষিয়ে দেন। শীতের মাঝামাঝি এক সকালে শাহজাদা খুররম গোলকুন্ডা সীমান্তে পৌঁছে দেখলেন খিড়কি যাবার রাস্তা বন্ধ করে দিয়ে ঘোড়সওয়ার দাঁড়িয়ে। এই সেদিনও বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর তার কথায় উঠত বসত। তখন তার পেছনে ছিল শাহী ফৌজ, হাতে ছিল খোদ বাদশার ফরমান। আর এখন তিনি একজন বাগী শাহজাদা মাত্র। খুররম আর এগোলেন না। পেছনে তেড়ে আসছে মহাবত খাঁ। সামনে পথ বন্ধ, জোর করে ঢুকলে সামনেও লড়াই ডেকে আনা হবে। ডান দিকে পেছলেই বিরাট বিরাট গাছ আর কাঁটা লতার জঙ্গল। একদমে কয়েক মাঞ্জেল পিছলেই বিরাট কালো দরিয়া। সেই দরিয়ার গা ধরে ধরে এই জঙ্গল।
প্রথমে 10টি হাতি ঢুকলো সে জঙ্গলে খসখস করে, ডালপালা ভেঙে, কচি পাতা লতা খেতে খেতে। তার পেছনে 3 রিসালা ঘোড়সওয়ার, হাত দায়ে কাঁটা লতা কাটতে কাটতে। ওরা খানিক এগোলে হাতির পিঠে জঙ্গলে ঢুকলেন শাহজাদা খুররাম। পেছনের হাতিতে বেগম তার ছেলে মেয়েদের নিয়ে গাদেলায় বসে, শুধু দারা খুররামের পাশে বসে সামনের হাতিতে। ভোর ভোর তাঁবু গুটিয়ে রওনা হওয়ার সময়েই দারা শুকো তার আব্বা হুজুরের পাশে এসে বসেছে। আমরা কোথায় চলেছি আব্বা হুজুর? শাহজাদা খুররাম জঙ্গলের ভেতর সামনের দিকে তাকিয়ে বললেন, বড় আফসোসের কথা। বলেছিলাম পাশে রেখে তোমায় হুকুমত শেখাবো, হাতে কলমে শাসন করতে শিখবে ভেবেছিলাম। আর কি শেখাচ্ছি এখন? কেন, অনেক কিছুই তো রোজ শিখছি। তা শিখছ, হামলার মুখে পড়ে কিভাবে হোটে আসতে হয়, কিভাবে পালিয়ে বেড়াতে হয়, তাই না? এটাও তো একটা শিখবার জিনিস আব্বা হুজুর। তা বটে। হাতিরা থেমে নেই। কয়েক হাজার মানুষ আর হাতি, ঘোড়া, উট সারাটা জঙ্গল তছনছ করে দিয়ে এগিয়ে চলেছে। ভোরের ঠান্ডা বাতাসে জঙ্গলের ছায়ায় মাথার ওপর দিয়ে রোদ এসে পড়ছিল। খুদে সুলতান মোহাম্মদ দারা শুকো এই কমাস ধরে হাতির পিঠে তাঁবুতে শুয়ে শুনে আসছে একটা যুদ্ধ চলছে। যুদ্ধটা যে এমন মনোহারী ব্যাপার তা সে জানত না। হাতির পর হাতি, রঙিন ঘোড়া, উটের আচমকা ঠেলে উঠে দাঁড়ানো, তীর ধনুক, রিসালাদারদের উষ্ণিসে কাজ করা সারবন্ধের বাঁধন, সব মিলিয়ে কয়েক হাজার মানুষ আর পশুর এই ডামাডোল। তার ভেতর মাঠে প্রান্তরে নদীর কিনারায় তাঁবু গাড়া, তাঁবু গোটানো, এক এলাহি কাণ্ড। আব্বা হুজুর, এ জঙ্গল কত দূর? মনে হয় শেষ নেই যেন। দারা তার বাবার মুখে তাকালো, স্থির বিষণ্ণ 2 চোখ। আপনি মন খারাপ করবেন না আব্বা হুজুর। চমকে ছেলের মুখে তাকালেন শাহজাদা। কি বলতে চাইছো? আমি হুকুমত না শিখি, আমার ভাই তো শিখছে। অবাক হয়ে তাকালেন খুররাম। কেন, সুজা ভাই তো দাদা সাহেব বাদশাহ জাহাঙ্গীরের সঙ্গে সঙ্গেই থাকে। খুররাম কোনো কথা বললেন না। ছেলেবেলা আর ভালোবাসা থেকে যুদ্ধ, হামলা, লড়াই কত দূরে। বালক বয়স দেয় স্বপ্ন, যৌবন সেই স্বপ্নে তাগাদ মেশায়। সেই তাগাদদার খোয়াবের আলোর নাম সাহস, যা কিনা জয়ের নেশা ধরিয়ে দেয়। তলোয়ার ধরলে মনে হয় কেউ আমাকে আটকাতে পারে না। আমি জলের মতো, বাতাসের মতো হয়ে যাব, নদী পেরোবো, পাহাড় ডিঙোবো, দুশ্মনের দুর্গ গুঁড়িয়ে দেব। কিন্তু হায়, কিছুই পারিনি এখনো, শুধু পিছু হটছি। দাঁড়া, তুমি পিছু হটাই দেখছো, এগিয়ে যাওয়া দেখনি আমার। আম্মি জানের মুখে শুনেছি আমি যেবার জন্মাই সেবার উদয়পুরকে হারিয়ে কুমারকরণকে দাদা সাহেবের বরকাতে হাজির করেছিলেন। কিন্তু ছেলের মুখে তাকালেন শাহজাদা। কিন্তু যা দেখতে পাচ্ছেন সবটাই তা নয় আব্বা হুজুর। কীরকম? যা দেখতে পাই আমরা তার বাইরে যে আরও অনেক কিছু থাকে। আমরা তো আগামীকালের কথা জানি না। সেই আগামীকালের ভেতর আপনার জয় লুকিয়ে থাকতে পারে তো। জঙ্গলের ছায়ায় নিজের ছেলের নির্দোষ মুখশ্রী দেখতে যে এত ভালো লাগে শাহজাদা তা জানতেন না। তিনি তাকিয়েই থাকলেন। নিজের মনে মনে বললেন, খোদা তাআলার অসীম করুণায় এমন ছেলে পেয়েছি। আমরা সবাই যদি একই সঙ্গে জানতে পারতাম আমরা কে কেমন আছি, তাহলে নিশ্চয় কেউ নিজের অবস্থা নিয়ে মাথাই ঘামাতাম না। রাজধানী আগ্রায় আজই সন্ধেবেলা রাজা কি মান্ডিতে আতশবাজির জলুস চলছে। আবার শাহী কয়েদখানায় পপির শরবত খাওয়ানোর পর কোনো স্মৃতিভ্রষ্ট কয়েদি অবুজ চোখে গড়াত ধরে রাতের রাজধানীর আকাশে তাকিয়ে। সন্ধ্যায় যমুনার যোধাবাই ঘাট থেকে একজন ঘোড়া দাবড়ে চলেছে আগ্রা দুর্গের দিকে। হপ্তা চৌকির সামনে সেই ঘোড়সওয়ার ঘোড়া থেকে নামতেই চেনা গেল।
ইরানি আহেদি বেলাইতি বাজারঘানি। এই বছরে কিছুটা বয়স বেড়েছে, দুর্গের পাথরের চত্বরে তার পা ফেলা রীতিমতো তাগাদে ডগমগ, দাম্ভিক, সুখী, বেপরোয়া। কোমর থেকে শাহী কাগজ বের করে পাহারাদার রুক্ষ রাজপুত সেপাইয়ের হাতে দিল। যোগীপুরা মহল্লায় ধুনি জেলে এক সাধু নিজের গলা ছড়িয়ে দিচ্ছে রাজধানীর বাতাসে। ক্যা তেরা সাহেব বেহরা হ্যায়? তোমার ভগবান কি কানে শুনতে পান না? এত চেঁচিয়ে তাকে ডাকতে হচ্ছে কেন? বেহরা হ্যায়, বেহরা হ্যায়। আশেপাশে ঘিরে বসা বাকি চেলাদের দোয়ার কি। এই যে আতশবাজির জলুস, নিজেকে ভুলে যাওয়া কয়েদির আকাশে তাকানো, আহেদি বাজারঘানির তাগাদে ডগমগ পা ফেলা, যোগীপুরায় ধুনি জেলে সাধুর আত্মহারা গান, আর রাজধানীর বাকি সব ইনসানের আলাদা আলাদা কয়েক লক্ষ জিন্দেগি যদি একই সঙ্গে দেখতে পাওয়া যেত, তাহলে কি আমরা শুধু আমাদেরই কথা ভাবতে বসতাম? কে এসব একই সঙ্গে দেখতে পায়? তিনি আল্লাহ? তিনিই কি ভগবান? না লাখো লাখো ইনসানের নানান দুঃখ, আহ্লাদ, দেমাক, আত্মহারা দশা আসমানে উঠে গিয়ে মিশে গিয়ে যখন একাকার হয়ে যায়, তখন তাকেই কপালে হাতের ঘা দিয়ে মীনাক্ষী বলে, সবই কপাল, সবই নিয়তি। সেই নিয়তি কি এসব একই সঙ্গে দেখতে পায়? সন্ধ্যের নামাজ আদায় করে মীর সাফি আকাশে তাকিয়েছিল। এইসব ৭-৫ তার মাথায় আসছিল। দূরে মীনাক্ষী হাতে কুপি জ্বালিয়ে আকাশের নিচে কয়েকটা সেঁউতির চারা ঝুনো মাটিতে রেখে আসছিল। রাতে শিশিরে ভিজে সুস্থ থাকবে, ভোরে বসিয়ে দেবে। অনেক দূর দিয়ে চর মাটিতে তরমুজ চাষিদের মাঠ কোঠায় আলোর ফুলকি। সেখানে অন্ধকার মাটিতে দাঁড়িয়ে শের খাঁ রাজধানীর হৃৎপিণ্ড অতিকায় আগ্রা দুর্গের আলোর দিকে তাকিয়েছিল। তার অবাক হয়ে তাকিয়ে থাকা মূর্তিও মীর সাফি দেখতে পেল। দেখে সে ভেবে ভেবে কুল কিনারা পায় না। লাখো লাখো ইনসানের লাখো লাখো কাহানি, আমরা কতটুকুই বা জানি? একদিন রাজা কি মান্ডিতে আতশবাজির জলুস দেখেছিলাম। আরেকদিন আগ্রার চবুতরায় বসে পপির শরবত খাইয়ে দেওয়া নিজেকে হারিয়ে ফেলা কয়েদিদের কথা শুনেছি। যোধাবাই ঘাট থেকে এক আহেদিকে ঘোড়া দাবড়ে আগ্রা দুর্গে যেতে দেখেছিলাম। সে হয়তো আদৌ বেলাইতি বাজারঘানিই নয়, সবই আমার ধারণা, খোয়াব। তবে যোগীপুরায় এক সাধুকে ওভাবে ধুনি জেলে গাইতে দেখেছি। জেগে থেকে দেখাশোনা আর খোয়াব দেখা সবই একাকার হয়ে যাচ্ছে। এইসব একই সঙ্গে কে দেখতে পায়? সর্বজ্ঞ খোদা তালা। আর দেখতে পায় মীনাক্ষীর নিয়তি। ক্ষেত থেকে ফিরে এলো মীনাক্ষী। কালো চুলের গোছার ভেতর সবুজ পাতা সমেত একটি টগর, সাদা। মীর সাফি চোখ ফেরাতে পারল না। সে খুব ভয়ে ভয়ে বলল, আমি তোমায় রাখতে পারবো না, ঠিক হারাবো। চমকে তাকালো মীনাক্ষী। পায়ে পায়ে হিন্দুস্থান ঘুরে বেড়ানো মীনাক্ষীর চোখে এখনো আসমানের বিজলি। সে হেসে বলল, কেমন মরদ তুমি? সত্যি কথা বলছি, ঠিক লুট হয়ে যাবে। সেই ভয়েই তো তোমার বিবি হলাম। ও ভাবে তুমি শেরখাঁকে ঠেকাতে পারো, কিন্তু লুটেরা আগ্রাকে, সেখানকার দৌলতদার তাগতদার লুটেরাদের আমি সামান্য মীর সাফি আটকাবো কি করে? সুখে খুশিতে মীনাক্ষী তার চেয়ে কিছু ছোটই এই আফগান যুবককে জড়িয়ে ধরল। ৫-৬ মাস হয়ে গেল আমরা মিয়া বিবি। এখন আর আমি কিছু ভাবতে পারবো না সাফি, সব ভাবনা তোমার। মীনাক্ষীকে দু কাঁধে ঝাঁকুনি দিয়ে রীতিমতো কেঁপে উঠল সাফি। তারপর ভীষণ উত্তেজিত গলায় বলল, হেলমন্দের তীর হলে আলাদা কথা ছিল, আমরা আদি যমুনার চরে। এখানে তোমার মতো সুন্দরী বিবিকে আমি রাখবো কি করে? শের খাঁয়ের মতো অনেকেরই নজর তোমার ওপর। তোমায় পেতে আমাকে খতম করতে ওদের আটকাবে না। তুমি পুরুষের লোভ জানো না মিনা, আমার ভয় করে। ও ভেবে লাভ নেই। সনাতন তো ধুমধুমায় গড় গড়ে তুলেছিল। কি হলো তাতে? আটকানো গেল? সবই আমার কপাল। কপাল কথাটা শুনে ভেতরে ভেতরে কেঁপে উঠল সাফি।
মীনাক্ষী বলল, ভয় আমারও করে, তবে অন্য কারণে। কি? কাজীর কাছে গিয়ে তো আমায় বিয়ে করলে না সাফি? ওহ, তার চেয়ে বড় বিয়ে হয়ে গেল তোমার সঙ্গে। তোমার বাগের ফুলের মালা পাল্টাপাল্টি করে বিয়ে হলো আমাদের। এর চেয়ে বড় আর কি আছে মিনা? মীনাক্ষী কোনো কথা বলল না। আবছা চাঁদের আলোয় বেলি, জুঁই, চামেলি ছায়ার সঙ্গে মিশে আছে। সে তার চুলের গোছা থেকে টগরটা খুলে সাফির হাতে দিল, দিয়ে পেছন ফিরে দাঁড়ালো। আবছা অন্ধকারে সাফি মীনাক্ষীর পিঠে তাকালো। অন্ধকারের সঙ্গে মাথার চুল মিশে গেছে, কিন্তু কাঁধের ওপর এক চিলতে আলো পড়ে দেখাচ্ছে যেন যমুনার বিশাল ভাঙা তীর। সাফির হাত কেঁপে উঠল। সে খুব সাবধানে অন্ধকারের ভেতর টগরটা গুঁজে দিল। এত বড় হিন্দুস্থানে কেউ তা জানতে পারল না। একদিন রাতে মীনাক্ষীর সঙ্গে শুয়ে এমন কেঁপে ওঠে সফি। তার বিশ্বাসই হয় না মীনাক্ষী তার বিবি। সেই প্রথম দেখা মীনাক্ষীর তেজ, সাহস, ছেলে মেয়েদের জন্যে উতলা ভাবটা চোখের সামনে ভেসে ওঠে সাফির। মীনাক্ষী সামনের দিকে তাকিয়েছিল। পেছন থেকে তার দুই কাঁধে হাত রাখল মীর সাফি। রেখে বলল, একটা কথা বলি তোমায়। চলো না এখান থেকে চলে যাই আমরা। কেন? কোথায় যাব? রাজধানীর এত কাছে এই যমুনার চরে আমাদের পড়ে থাকার কি দরকার? বাহ, বেশ তো আছি। কি সুন্দর ফুল বসিয়েছি, এমন জায়গা পাবো কোথায়? এত বড় হিন্দুস্থানে জায়গা হবে না আমাদের? রাজধানী মানেই নানা গোলমাল, লোভ, আরও লোভ। তার গায়েই এই চর জায়গায় ফুলের চাষে আমরা তরমুজের চেয়ে অনেক বেশি নাফার মুখ দেখেছি। এটা ওদের সইছে না। শের খাঁ একটা না একটা ছুতো খুঁজছে, ঝাঁপিয়ে পড়ল বলে। তুমি না একজন আহেদি ছিলে? সে কথা আমি ভুলতে চাই মিনা। আমি একজন ইনসান মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়, কমও কিছু নয়। এখানে বহুদিন কোনো মেয়ে মানুষ নেই বলে শের খায়েরা অমন হয়ে গেছে। এমনিতে তো ওরা খারাপ নয়, ঝাঁপিয়ে পড়লেই হলো। সবাইকে তুমি আটকাবে কি করে? আমি বা একা কি করতে পারি? আমার সে ঘোড়া নেই, তলোয়ারও ধরিনি অনেক দিন। ভুলে যেও না, আমিও ঘরদুয়ারি পাইকান বাড়ির মেয়ে। কিন্তু কপালকে আটকাবে কি করে? বাহ, চমৎকার! হেলমন্দের মানুষের কপালে এত বিশ্বাস কবে জন্মালো? জানতাম না তো। বলতে বলতে মীনাক্ষী মীর সাফির গা ঘেঁষে এসে দাঁড়ালো। সাফি তার বুকের ওপর আরেকজন মানুষের ধুকপুকি টের পাচ্ছিল। তার গলা শুকিয়ে এলো। এই তেজি, সাহসী আওরাতকে বিবি করার পরেও সবটা বুঝে উঠতে পারে না সাফি। বেপরোয়া একগুঁয়ে এই জেনানার জেদের গন্ধ অবধি সে পাচ্ছে। আমায় শক্ত করে ধরো, আমি তোমার বিবি, ধরো। সাফি দু হাতে জড়িয়ে ধরল মিনাকে। পূব দেশের এই মেয়েরা দেখতে যতই নরম সরম হোক না কেন, কথায় বার্তায় বাইরে থেকে দেখতে শান্ত, কিন্তু একবার বাই উঠল তো সব ভাসিয়ে নিয়ে যাবে, বর্ষার ব্রহ্মপুত্রের মতো। সাফিও যেন ভেসেই যাচ্ছিল। মীনাক্ষী আবারও বলল, শক্ত করে ধরো। সাফি আর পারল না। সে মীনাক্ষীকে জাপটে ধরে ঝুপড়ির ভেতরে ঢুকল। চরের কাশ, রেড়ির ডাল আর মাটি মাখিয়ে গাঁথা দেওয়ালে গা ঘষতে গেল দুজনেরই। শীত শেষের সন্ধ্যা রাতে মীনাক্ষী ঘেমে উঠল। সে হাসছে না উস্কে দিচ্ছে বোঝা যায় না অন্ধকারে। ওর ভেতরেই মীনাক্ষী বলল, সাহিব হাউজের আহেদি থাকতে হামলা করেছ তো অনেক। হ্যাঁ মীনাক্ষী, হ্যাঁ। লুটপাট করেছ তো? করতে হয়েছে মীনাক্ষী, হ্যাঁ। কেন? কোনো মেয়ে মানুষ লুট করনি কি কোনো দিন? আর কোনো জবাব দিতে পারল না এককালের আহেদি মীর সাফি। লুট, হামলা, গ্রেপ্তার, দখল, উফ, একটা ইনসানকে আষ্টে পৃষ্ঠে দখল করা যে কি কঠিন!
মীনাক্ষীকে তার অতিকায় এক প্রাণী মনে হতে লাগল, সাহসী, যে সাহস ইনসানকে খুবসুরতি দেয়, যাকে আঘাত না করে দখল করা যায় না, দখল রাখা যায় না। যমুনার জলে খেলে বেড়ানো মাছ দেখতে খুব সুন্দর, তাকে কোচে গেঁথে ডাঙায় তুলতে হয়। অসম্ভব সুন্দর এক পর্ব আজ এখানেই শেষ হলো। পরবর্তী অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।